সিনেমা শুরু হয় একটা গভর্নমেন্ট হাসপাতালের ওয়ার্ড বয়কে দেখিয়ে। লোকটাকে একটি মৃতদেহ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ দেওয়া হয়েছিল। তো সেই মৃতদেহের শেষকৃত্য হয়ে যায় আর তার হাড়গুড়িও এখন সেই ওয়ার্ড বয়ের কাছে আছে। সাথে সাথে ওয়ার্ড বয়ের কাছে ওই মৃত লোকটার কিছু আংটি আর একটা 500 টাকার নোট ছিল। তো যখন সেই ওয়ার্ড বয় জঙ্গলের পথে যাচ্ছিল তখন ওই 500 টাকার নোট উড়ে উড়ে এক ভয়ঙ্কর প্রাসাদে চলে যায়। আর যেহেতু ওয়ার্ড বয়ের কাছে সেই নামহীন লোকটার হাড়গুড়িও ছিল, তাই যখন সে প্রাসাদে পৌঁছায় তখন সে হাড়গুলো হঠাৎ ভূত হয়ে যায় আর সেই ওয়ার্ড বয়ও প্রাসাদে বন্দী হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা সিনেমার নায়ক রাজা সাহেব অর্থাৎ রাজুকে দেখতে পাই, যে তার দাদি গঙ্গা দেবীর গ্রামে থাকে। গঙ্গা দেবীর ভুলে যাওয়ার অসুখ আছে, কিন্তু একজন মানুষ যাকে সে কখনো ভুলতে পারেনি সে হলো তার স্বামী কনক রাজু। আর রাজুর দাদি প্রায় তার দাদু কনক রাজুকে মনে করে, যিনি একজন খুঁজতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। আর রাজু স্বভাবে খুব খোশ মেজাজের ছেলে। তার মহল্লার অনিতা নামের একটা মেয়ে রাজুকে খুব পছন্দ করে। আর রাজু কোথাও না কোথাও অনিতার এই দুর্বলতার ফায়দা তোলে। যখনই রাজুর টাকা দরকার হয় ও অনিতার কাছে চলে যায়। অনিতার বাবা খুব ধনী, এই কারণে রাজুর কখনো টাকার অভাব হয় না। আর মহল্লার মেয়েরা তো রাজুর উপর ফিদা। আর অনিতা একদমই চায় না যে মহল্লার মেয়েরা রাজুর দিকে তাকাক। অনিতা চায় রাজু শুধু অরি হোক। আর এখন দাদিমার অ্যালজাইমা হয়েছে, যার কারণে উনি প্রতিটা মুহূর্তে সে জিনিসগুলো ভুলে যায়। কিন্তু স্বামী কনক রাজুকে আজ পর্যন্ত ভুলতে পারেনি। দাদি সবসময় রাজুকে বলতো যে তারা রাজা মহারাজার পরিবার থেকে আর তারা খুব ধনী ছিল, কিন্তু রাজু ওই গল্পগুলো হাজারবার শুনেছে, তাই এখন ওর কাছে ওই গল্পগুলো মিথ্যে মনে হয়। রাজুর মা বাবা ছোটবেলায় মারা গেছে, তাই এই পৃথিবীতে দাদি ছাড়া রাজুর আর কেউ নেই। তাই রাজু দাদিকে অনেক ভালোবাসে, সে সবসময় ওদের খুব খেয়াল রাখে। কিন্তু দাদিমার ভুলে যাওয়ার রোগ আছে। তিনি সবসময় মনে করেন স্বামী কনক রাজু অসুস্থ হয়ে পড়ে আছে, যার জন্য সবসময় চিন্তিত থাকে। দাদিমার একটাই ইচ্ছা যে তার নাতি রাজু যে কোনো মূল্যে ওর দাদাকে খুঁজে এনে দিক। দাদির এমন চিন্তায় রাজু ভাবতে থাকে, যাই হোক সে দাদাকে অবশ্যই খুঁজে আনবে। একদিন রাজুর বন্ধু রাজুকে একটা ছবি দেখায়। ওই ছবিতে রাজুর দাদাজি দেখা যাচ্ছিল। এটা দেখে রাজু বুঝতে পারে যে রাজুর দাদা আসলে হায়দ্রাবাদের চারমিনারের আশেপাশে আছে। তাই রাজু ঠিক করে ফেলে যে সে হায়দ্রাবাদেই যাবে। কিন্তু হায়দ্রাবাদে তার মামা ব্যাংকি রয়েছেন, যিনি পুলিশ কনস্টেবল। তাই সে তার কাছে ফোন করে এবং বলে দাদাকে খুঁজে পেতে সাহায্য করতে। তখন ব্যাংকি মামা বলেন যে সে সিআই স্যারের সঙ্গে কথা বলবে, কিন্তু ওরা এই কাজের জন্য 5 লক্ষ টাকা চাচ্ছে। এটা শুনে রাজু বুঝতে পারছিল না এত টাকা কোথা থেকে আনবে। তখন তার অনিতার কথা মনে পড়ে। সে সঙ্গে সঙ্গে অনিতার কাছে যায় এবং সব কথা বলে। অনিতা শুরুতে প্রতিবারের মতোই টাকা দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু শেষমেশ অনিতা খুশি মনে রাজুকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়। এরপর রাজু হায়দ্রাবাদ চলে যায় তার দাদাকে খুঁজতে। হায়দ্রাবাদ পৌঁছানোর পর রাজুর চোখ আটকে যায় এক মেয়ের উপর। প্রথম দেখাতেই রাজু মেয়েটার প্রেমে পড়ে যায়। মেয়েটার নাম বৈশি, আর সে তখন চার্চে যাচ্ছিল। রাজু তাকে অনুসরণ করে চার্চে এসে দেখতে পায় সেখানে থাকা সবাই একজন ছোট্ট মেয়ের জন্য ডোনেশন কালেক্ট করছে, মেয়েটার হার্ট সার্জারির জন্য। তখন রাজুর কাছে যে 5 লাখ টাকা ছিল, সে সেই 5 লাখ টাকা ওই মেয়েটার চিকিৎসার জন্য দান করে দেয়। বেসি যখন জানতে পারে রাজু এসব করেছে, তখন কোথাও না কোথাও বেসিও রাজুকে পছন্দ করতে শুরু করে এবং রাজুকে ভালোবেসে ফেলে। বেসির চোখে সব জায়গায় রাজুই দেখতে লাগে। কিন্তু সমস্যা হলো বেসিকে চার্চের নান হয়ে যেতে হবে, আর নান হয়ে গেলে কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করতে পারে না। রাজু তার এসব জানে না, সে শুধু বেসিকে বিয়ে করতে চায়। সিন শিফট হয়ে পরের দিন চলে আসে। রাজুর কাছে বেসির ফোন আসে এবং সে তাকে বলে যে রাজুর দাদা ওদের টাকা লুটেছেন। কিন্তু রাজু একদমই বুঝতে পারছিল না বেসি আসলে কি বলতে চাচ্ছে। এখানে ঘটনা যেটা হয়েছে তা হলো বাচ্চা মেয়েটার চিকিৎসার জন্য অনেক টাকা ডোনেশন এসেছিল, আর যখন তারা সেই টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিল তখন সেখানে রাজুর দাদা কনক রাজু চলে আসে। কনক রাজু টাকাগুলো জমা দেবেন বলে হিপনোটাইজ করে ওদের থেকে সব টাকা লুট করে পালিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই গঙ্গারাজু নামের একটা লোক রাজার সব কথা শুনছিল। সবকিছু জানার পর রাজু তার দাদিকে এইসব কথা জানালে তার দাদি বলে রাজার দাদা এমন কিছু করতে পারেন না, তিনি খুব ভালো মানুষ। কিন্তু রাজু বুঝতে পারছিল না সে কার কথা বিশ্বাস করবে। আপাতত রাজু একটা ছোট সমস্যায় আছে। এখন ওর 5 লাখ টাকা লাগবে, যেটা সে সিআই কে দেওয়ার জন্য গ্রাম থেকে নিয়ে এসেছিল। রাজু বুঝতে পারছিল না আসলে কি করতে হবে। তখনই রাজুর সামনে ভৈরবী নামের একটা মেয়ে আসে আর একটা অনেক বড় সুটকেস রাজুর সামনে রেখে দেয়। সেই সুটকেসে 1 কোটি টাকা আছে। ভৈরবীর কথায় জানা যায় রাজুর দাদা কনক রাজু এক সময় ভৈরবীর নানাকে সাহায্য করেছিল, সেই জন্য সে রাজুকে এই টাকা দিচ্ছে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হলো রাজুকে অবশ্যই তার দাদাকে খুঁজে বের করতে হবে, কারণ রাজুর দাদার সাথে ওর দেখা করা খুব জরুরি। তাছাড়া তার নানা রাজুর
দাদার হাতেই টাকা তুলে দিতে বলেছে। তখন আমরা দেখি কিছু গুন্ডা এই 1 কোটি টাকা ভর্তি সুটকেস নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাজু তাদের পিছু নেয় আর খুব নিষ্ঠুরভাবে মেরে সুটকেসটা উদ্ধার করে আনে। রাজুর এই মারকুটে ফাইট দেখে ভৈরবীও রাজুর উপর ফিদা হয়ে যায়। দুজন রোমান্টিক হতে যাচ্ছিল, তখনই সেখানে বেসি চলে আসে। এখন যেহেতু বেসিও রাজুকে ভালোবাসতে শুরু করেছে, তাই তাদের ঘনিষ্ঠতা তার একদম ভালো লাগে না। বেসি ভাবে হয়তো ভৈরবী আর রাজুর মধ্যে কিছু চলছে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয়ে পুলিশ স্টেশনে চলে আসে। এখন রাজু পুলিশদের তার দাদা দাদির গল্প শোনাতে শুরু করে। সে বলে যে তার দাদা দাদি রাজা মহারাজার পরিবার থেকে ছিলেন, কিন্তু তাদের মধ্যেই একজন গঙ্গারাজু নামে একজন লোক ছিল যিনি অনেক টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন, আর তার দাদাজি চোরের পেছনে ছুটেছিলেন। যাওয়ার আগে শপথ করেছেন যে যতক্ষণ না গঙ্গারাজুকে নিয়ে আসেন ততক্ষণ তিনি ফিরে আসবেন না। তারপর থেকে রাজুর দাদাজি আজও ফিরে আসেননি, আর সেই কারণে তার দাদির স্বাস্থ্যের অবনতি হয়েছে। অন্যদিকে আমরা জানতে পারি যে ভৈরবী গঙ্গারাজুর সঙ্গে মিশে আছে। আসলে গঙ্গারাজু ভৈরবীর নানাজি, আর গঙ্গারাজু নিজেই ভৈরবীকে বলেছে রাজুর কাছাকাছি থাকতে আর ওর উপর নজর রাখতে। যে কোনো ভাবেই হোক ওদের কনকরাজুকে খুঁজে বের করতে হবে। পরের দিন রাজুর কাছে গ্রামের থেকে ফোন আসে আর জানানো হয় রাজুর দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো স্বামীকে খুঁজতে দাদিমা হায়দ্রাবাদ চলে এসেছে। এটা শুনে রাজু অবাক হয়ে যায়, কারণ সে জানে তার দাদির অ্যালজাইমার আছে। তিনি প্রতি মুহূর্তের কথা পর মুহূর্তে ভুলে যান, এতে তিনি হারিয়ে যেতে পারেন। তাই যখন রাজু জানতে পারে দাদি হায়দ্রাবাদ চলে এসেছে, তখন রাজু তাকে খুঁজতে বের হয় এবং জানতে পারে তার দাদিকে কিছু লোক ধরে নিয়ে গেছে, কারণ দাদিমার গায়ে বেশ কিছু সোনার গহনা ছিল। কিন্তু যখন রাজু এটা জানতে পারে, রাজু আর ভৈরবী সঙ্গে সঙ্গে ওই জায়গায় চলে যায়। সেখানে পৌঁছে রাজু আর ভৈরবী সবাইকে খুবই মারধর করে দাদিকে বাঁচিয়ে আনে। কিন্তু রাজু দেখে তার দাদি নিজে থেকে নিজের স্বামীকে নিয়ে বেশি চিন্তিত। তার স্বামী অর্থাৎ কনক রাজুকে তিনি খুব মিস করছিলেন। তাই রাজু শপথ করে যে কোনো পরিস্থিতিতেই সে দাদাকে খুঁজে বের করবে। যদি দাদা আশেপাশে থাকে তবে সে তাকে অবশ্যই খুঁজে পাবে। খোঁজার সময় হঠাৎ রাজুর চোখ পড়ে গঙ্গার উপর। তখন রাজু গঙ্গাকে ধরে খারাপভাবে মারতে শুরু করে। ঠিক তখনই ভৈরবী আসে। এখানে ভৈরবী রাজুকে বলে যে গঙ্গা তার নানা। এতদিন ধরে রাজু এবং তার পরিবার তার দাদাকে ভুল বুঝে এসেছে, কারণ তারা যা জানে তা ভুল। এবার আমরা গঙ্গারাজুর কথায় আসল সত্যি জানতে পারি। গঙ্গারাজু বলে রাজুর দাদি সাধারণ কোনো মেয়ে নয়, উনি দেবনগরের রানী ছিলেন। সবাই ওনাকে গঙ্গা দেবী বলে ডাকে। গঙ্গা দেবী পুরো সাম্রাজ্য চালাতেন আর খুবই ভালো মানুষ ছিলেন। উনি তার সাম্রাজ্যের ব্যাপারে অনেক কিছু ভাবতেন। একদিন গঙ্গা দেবী সবাইকে খাওয়াচ্ছিলেন, তখন একটা ভিখারি আসে যার নাম ছিল কনকরাজু। কনকরাজু এসে হঠাৎই গঙ্গা দেবীর হাত ধরে বসে। এটা দেখে সৈনিকরা কনকরাজুকে খুব মারধর করে, কিন্তু এসব কিছু কনকরাজুর সহ্য হয় না। তখন কনকরাজু ঠিক করে যেভাবেই হোক সে গঙ্গা দেবীকে নিজের করেই ছাড়বে। এরপর সে এক বটবৃদ্ধ নামে একজন শয়তান তান্ত্রিকের কাছে যায়। ওই তান্ত্রিকের মায়াবী শক্তির ব্যাপারে ভালো জানাশোনা ছিল। কনকরাজু ওর থেকে অনেক জ্ঞান নিতে চাইল, যাতে কনকরাজু যে কোনো মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। তখন বটবৃদ্ধ কনকরাজুকে নিজের আশ্রয়ে নিল, তাকে সবকিছু শেখাতে লাগলো। তাকে সেই সব জাদুকরী শক্তি শেখালো যার মাধ্যমে কনকরাজু যে কোনো কাউকে ধ্বংস করতে পারত। এরপর যখন সে সব জাদুকরী বিদ্যা শিখে ফেললো, তখন সে গঙ্গা দেবীর প্রাসাদে গেল। সেখানে গিয়ে তাকে হিপনোটাইজ করে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর কনকরাজু গঙ্গা দেবীর সাথে বিয়ে করে। আর যখন কনকরাজু সব হীরার ও সোনার গহনার ব্যাপারে জানতে পেরে যায়, তখন সে সব গহনা এখান থেকে চুরি করে পালিয়ে যায়। কনকরাজু যা করতে চেয়েছিল তা সে করে দেখিয়েছে। কনকরাজু এভাবে সব সম্পদ নিয়ে পালিয়ে যাওয়ার পর গঙ্গা দেবীকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়, যার কারণে একজন রানী হওয়া সত্ত্বেও সে সাধারণ একটা জীবন কাটাচ্ছে। এরপর থেকে গঙ্গারাজু কনকরাজুকে খুঁজে বেড়াচ্ছে। গঙ্গারাজু বলে কনকরাজু কোথায় থাকে সেটা সে খুঁজে বের করেছে। সে জঙ্গলের ভেতরে একটা প্রাসাদে থাকে। ওই প্রাসাদে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। সেখানে প্রতিটা পদক্ষেপে ঝুঁকি আছে, কিন্তু রাজু একটুও ভয় পায় না, কারণ দাদির সঙ্গে কনকরাজু অনেক বড় একটা ভুল করেছে। সেই কারণেই কনকরাজুকে শাস্তি দিতে হবে, বদলা নিতে হবে। সিন শিফট হলে দেখা যায় রাজু তার দলবল নিয়ে ওই শুনশান প্রাসাদে পৌঁছেছে। সেখানে একটা ঘরে অনেক টাকা আর প্রচুর সোনার গহনা ছিল। তারা ঠিক যেই মুহূর্তে সেগুলো ছুতে যাচ্ছিল, তখনই ওখানে সিনেমার প্রথমে দেখানো সে ওয়ার্ড বয় চলে আসে। সে অনেকদিন ধরে সেইখানে আটকে ছিল। ওয়ার্ড বয় বলে এই ঘরের কোনো টাকা বা গহনা ছোবার দরকার নেই, কারণ যে মানুষটা তারা এখানে খুঁজছে সে আসলে মারা গেছে। কনকরাজু হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর সেই তার শেষকৃত্য করেছিল। কনকরাজুর অস্থি নিয়ে সে এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা 500 টাকার নোট এখানে এসে পড়লে কনকরাজুর অস্থি ঠিক এখানে এসে আটকে যায়। তারপর থেকে সে এখানে বন্দী হয়ে আছে। ঠিক তখনই কনকরাজুর কণ্ঠ শোনা যায়। সে বলে যে এই টাকায় তার আত্মা বাস করে। সে মরলেও এই টাকায় আজও সে বেঁচে আছে। যদি
যদি কেউ এই টাকায় হাত দিতে চায় সে তাকে মেরে ফেলবে। এরই মাঝে আমরা ভৈরবী আর রাজুকে কাছাকাছি হতে দেখতে পাই। সবাই যেভাবে এই ভূতের প্রাসাদে এসেছিল ঠিক তেমনি তারা সবাই এখান থেকে বেরোতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু সবাই এই প্রাসাদে আটকা পড়ে গেছে, সেই কারণেই আর কেউ প্রাসাদ থেকে বেরোতে পারছিল না। যখনই কেউ বেরোবার চেষ্টা করত তাদের সাথে খারাপ কিছু হতো, কারণ এখানে থাকা ভূতরা তাদের বারবার বিরক্ত করত। তবুও সবাই চেষ্টা করছিল বেরোনোর। তখনই আমরা দেখি প্রাসাদের সামনে বেসি এসে পড়েছে। বেসিকে দেখে রাজু খুশি হয়ে যায়, কিন্তু রাজু বেসির কাছে যেতে পারছে না, কারণ তার সাথে ভৈরবীও ছিল। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কোনোভাবেই প্রাসাদ থেকে বের হওয়া যাচ্ছে না। এখান থেকে বের হতে না পারলে ভূতের হাতে সবাইকে মরতে হবে। ঠিক তখনই এখানে একজন বড় মানসিক চিকিৎসককে ডাকা হয়, যিনি অনেক ট্যালেন্টেড এবং এই ধরনের কেসের ভালো জ্ঞানও আছে। লোকটির নাম ডক্টর পদ্মাভূষণ। সে এখানে আসার সঙ্গে সঙ্গে প্রথম পদক্ষেপে বুঝে যায় যে এখানে কিছু অতিপ্রাকৃত জিনিস আছে যা কাউকে বাঁচতে দেবে না। পুরো প্রাসাদটা ভালো করে দেখার পরে ডক্টর বুঝতে পারেন যে আসলে এখানে ভূত কোনো অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করছে। ডক্টর পদ্মভূষণ বলে যে সে আত্মিক শক্তি ব্যবহার করছে। কনক রাজু হিপনোটাইজ করে হ্যালুসিনেশন দেখে হয়তো রাজুকে এমন এক জগতে নিয়ে যাবে যা সে নিজেই তৈরি করেছে। এর বিরুদ্ধে লড়াই করার একটাই উপায় আছে, তা হলো নিজের আত্মবল অনেক বেশি মজবুত করতে হবে। রাজুকে যোগ সাধনা থেকে শুরু করতে হবে, একটা আলাদা জগৎ বানাতে হবে। ডক্টর পদ্মভূষণ রাজুকে সেই সব জিনিস শেখাতে শুরু করলেন, কিন্তু রাজুর সামনে বারবার সেই সব জিনিস আসছিল যা আসা উচিত ছিল না। রাজু কিছুটা সফল হচ্ছিল, কিন্তু তার চিন্তার মাঝে বারবার কনক রাজুর সেই সব ইমাজিনারি ওয়ার্ল্ড আসছিল যার সঙ্গে রাজু লড়তে পারছিল না। এখন কনক রাজু সামনে চলে আসে, কারণ ও বুঝতে পেরেছিল যদি ডক্টর পদ্মভূষণ রাজুকে এভাবে শেখাতে থাকে তাহলে তার সব শেষ। তাই কনক রাজু এখন ডক্টর পদ্মভূষণের সামনে এসে তার মাথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ডক্টর পদ্মভূষণ তো সাধারণ কেউ নয়, ওরাও অনেক ঝুঁকিপূর্ণ। তাদের মধ্যে একটা মস্তিষ্ক যুদ্ধ চলছিল যা কল্পনার জগতেই ঘটছিল, কিন্তু শেষমেশ ডক্টর পদ্মভূষণ এই যুদ্ধে হেরে যায় আর কনক রাজু তাকে মেরে ফেলে। এরপর দেখা যায় গঙ্গা রাজুর কাছে রাজুর কল আসে, আর সে বলে যে কনক রাজুর অবস্থা খুব খারাপ, তাই দাদিকে নিয়ে দ্রুত যেন প্রাসাদে চলে আসে। গঙ্গা রাজু ঠিক তাই করে, সে দ্রুত দাদির কাছে যায় আর ওদের বলে কনক রাজুর অবস্থা খুবই খারাপ এবং তার আর কিছুক্ষণ বাকি, তাই তিনি শেষবার গঙ্গা দেবীকে দেখতে চায়। কিন্তু এটা শুনে দাদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এখন গঙ্গা রাজু এইসব কথা রাজুকে জানায় যে দাদির অবস্থা খুব খারাপ এবং তিনি হাসপাতালে আছেন, কিন্তু এখানে রাজু বুঝতে পারে হয়তো এইসব কনক রাজুর কাজ, কারণ এখনো দাদি তার মায়া জালে আটকে আছে। তবুও সে গঙ্গা রাজুকে দাদিকে নিয়ে আসতে বললে গঙ্গা রাজু বলে দেয় যে দাদির ব্রেইন স্ট্রোক হয়েছে, এখন রাজুকে যে কোনো অবস্থাতে হাসপাতালে যেতে হবে। সে রেগে নিজের গাড়ি বের করে তাড়াতাড়ি হাসপাতালে রওনা দেয়, কিন্তু পরে বুঝতে পারে রাজু তো প্রাসাদের বাহিরেই যায়নি, সে এতক্ষণ শুধু কনকের কল্পনা জগতেই ঘুরছে। এসব কথা কনক রাজুকে বলছিল। এটা শুনে রাজুর রাগ উঠে যায় আর মনে পড়ে কনক রাজুর যে পুরো আত্মা আছে সেটা তার টাকায় বাস করছে, তাই সে সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢুকে তার সব টাকা আর গহনা জ্বালিয়ে দেয়। এমনটাই মনে হচ্ছিল রাজুর, কিন্তু কনক রাজু বলে আসলে যেখানে রাজু আগুন দিয়েছে সেখানে টাকার বদলে ওর দাদি আছে। কনক রাজু আরো বলে যখন তুমি মহল ছেড়ে হাসপাতালে গিয়েছিলে তখন তোমার মনে হয়েছিল তুমি হয়তো আমার কল্পনাশীল জগতে ঘুরছো, কিন্তু সেটা তোমার ভুল ছিল। তুমি সত্যিই হাসপাতালে গিয়েছিলে আর সত্যিই তুমি এখানেই তোমার দাদিকে আগুন দিচ্ছ। এটা দেখে রাজু পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে ও এটা কিভাবে করতে পারে। সে তার দাদির পায়ে আগুন দিয়েছিল, যদিও সে এখনো জীবিত আছে। রাজু বুঝতেই পারছিল না শেষ পর্যন্ত কনক রাজুর সঙ্গে কিভাবে লড়াই করবে। তখন সে চোখ বন্ধ করে তার দাদি গঙ্গা দেবীকে স্মরণ করে। তখন গঙ্গা দেবী রাজুকে এখানে সাহস যোগায় এবং বলে যে সে দেবীর অংশ, সে এভাবে হার মানতে পারে না। এটা শুনে রাজুর মধ্যে এক অন্যরকম শক্তি জাগে এবং এখন সে কনক রাজুর সঙ্গে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। কিন্তু কনক রাজু এখনো অনেক বেশি শক্তিশালী ছিল, তার অনেক ক্ষমতা, সে সব কৌশল ব্যবহার করছিল, কিন্তু এখন রাজু খুব সহজে পাল্টা জবাব দিচ্ছিল। আর যখন কনক রাজু মনে করলো যে সে হারতে চলেছে তখন সে নিজের দেবতা শয়তান বৈরাগীকে এখানে ডেকে আনে আর বলে আমাকে আমার অংশে মিলিয়ে দাও যেন আমি ওকে হারাতে পারি। তখন বৈরাগী আর কনক রাজু দুজন মিলে যায় আর হঠাৎ একটা বিশাল দৈত্য বেরিয়ে আসে, যেটা এখন রাজুকে খুব সহজে চূর্ণ বিচূর্ণ করতে পারবে। রাজুর মনে হচ্ছিল এবার সে এই যুদ্ধে নিশ্চিত হারবে, কিন্তু তখন আবার সে চোখ বন্ধ করে আর গঙ্গা দেবী বলে যে সে একজন দেবীর অংশ, ওকে শুধু একটাই কাজ করতে হবে আর সেটা হলো পঞ্চভূত শক্তির কথা ভাবা। যখন রাজু এই শক্তিগুলো নিয়ে চিন্তা করে তখন তার ভিতরে এক অন্যরকম শক্তি এসে বাসা বাঁধে আর এবার সে ওই দানবটাকে সহজেই
মারতে থাকে। এভাবেই রাজু ওদের শেষ করে দেয়। সিনেমা শেষে আমরা দেখি রাজু কনক রাজুর শেষকৃত্য সম্পূর্ণ করছে। আর যখন রাজু শেষকৃত্য করছিল তখন মনে মনে ভাবছিল সে এখন কিভাবে তার দাদির মুখোমুখি হবে, কিন্তু যেহেতু দাদির অ্যালজাইমার ছিল এখন দাদি কনক রাজুকে চিনতেই পারে না, অর্থাৎ দাদি কনক রাজুকেই ভুলে গেছে। এতে রাজু অনেক খুশি হয়ে যায়। আর আমরা ফিল্মের শেষ দিকে দেখি রাজুর মতো দেখতে আরেকজন লোককে, যে ছিল জোকারের গেটআপে, আর সে আমাদের ফিল্মের পার্ট 2 আসার আগমনী বার্তা দিয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোন সিনেমার এক্সপ্লেইন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখাবো পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।